আর এই দিলীপ ঘোষকে দেখে এবার গো ব্যাক স্লোগান, বর্ধমানের তৃণমূল কর্মীদের স্লোগান দিলীপকে দেখে। ভোটের প্রচারে সেখানে যখন পৌঁছন দিলীপ ঘোষ, সেই সময় তৃণমূল কর্মীরা তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেন। আপনি যদি মেদিনীপুর থাকতেন আমি খুব খুশি হতাম দাদা। দাদা ভালো লাগে, সঙ্গে থাকবো। আপনি মাটি তৈরি করলেন, চাষ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দুর থেকে একটু জানতে চাইবো, শরদিন্দু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যে বিক্ষোভ হচ্ছে, তার মধ্যে একদিকে জয় শ্রীরাম স্লোগান শোনা যাচ্ছে, একদিকে আবার গো ব্যাক স্লোগানও শোনা যাচ্ছে। এখানে কি তৃণমূল বিজেপি দুপক্ষই ছিল? একেবারেই তুমি যেমনটি বলছিলে, কারণ বর্ধমানে আজকে দোল পালিত হচ্ছে এবং সেই পরিবেশেই জনসংযোগ করতে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ এবং বর্ধমানের লোক আমবাগান এলাকায়। সেখানে তিনি যখন পৌঁছান, সেখানে স্থানীয় তৃণমূল নেতা এবং কর্মীরা বসেছিল। দিলীপ ঘোষ তাদের কাছে যান, সৌহার্দ্য বিনিময় করেন, তৃণমূলের পক্ষ থেকেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারই করা হয়, কিন্তু তার মাঝেই কটূক্তি করে কোনো এক কর্মী এবং তাকে ঘিরেই কিন্তু উত্তেজনা তৈরি হয়ে যায়। মুহূর্তেই পরিবেশটা বদলে যায়। তৃণমূলের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, অন্যদিকে জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপির পক্ষ থেকে। সব মিলে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ মাঝে দাঁড়িয়ে দুপক্ষকে পরিস্থিতি সামাল দেয়। তারপরে দিলীপ ঘোষ ওই এলাকা থেকে চলে যান। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, কারণ দিলীপ ঘোষ দেখা যাচ্ছে যে গতকাল থেকেই প্রচারে আছেন, প্রচার চলছে এবং আজকে দোলের উৎসবের দিনে তিনি সৌহার্দ্য বিনিময়ও করছিলেন তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তৃণমূল নেতারাও তার সঙ্গে ভালোভাবেই কথাবার্তা বলছিল, কিন্তু তার মধ্যেই কিন্তু এই পরিস্থিতিটা বদলে গেল। সাগরী, বেশ, ধন্যবাদ। আমি খুব খুশি হতাম দাদা। ভালো লাগে, সঙ্গে থাকবো। আপনি মাটি তৈরি করলেন, চাষ করছেন। যে চাষ করে চাষই করে, মেদিনীপুরের লোক চাষা, বর্ধমানের লোক চাষা। এখন একটা কথা বলি, বলি হ্যাঁ, বুড়া মত মানি। আপনি যদি মেদিনীপুর থাকতেন আমি খুব খুশি হতাম দাদা। দিলীপ ঘোষ দূর হটো, দূর হটো, দূর হটো। দিলীপ ঘোষ দূর হটো, দূর হটো, দূর হটো। দিলীপ ঘোষ গো ব্যাক, দূর হটো, দূর হটো। ঘোষ গো ব্যাক, দিলীপ ঘোষ গো ব্যাক, দিলীপ ঘোষ গো ব্যাক। বাবু বললাম, আপনি কেন পালিয়ে এলেন? আপনাকে শুভেন্দু তাড়িয়ে দিল। বললাম তাড়িয়ে দেয়নি, পার্টি ঠিক করেছে আমাকে এখানে সিদ্ধান্ত নিয়েছে দাঁড় করাতে। আমি এসছি, আপনাদের শুভেচ্ছা জানালাম, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আপনি আজকে হোলি খেললেন, আমরা 4 তারিখ আপনাকে নিয়ে হোলি খেলবো। দিলীপ ঘোষকে ঘিরে ওইদিকে যখন গো ব্যাক স্লোগান হচ্ছে, তখন দিলীপের ময়দানে অগ্নিমিত্রা পল, অগ্নিমিত্রা মেদিনীপুরে প্রচার শুরু করলেন। মেদিনীপুরে প্রচার শুরু বিজেপি প্রার্থীর। মেদিনীপুরের বিজেপি প্রার্থী এবার হয়েছেন অগ্নিমিত্রা পল। আমরা দেখেছিলাম গত পরশু যখন রাতের বেলা প্রার্থী তালিকা ঘোষণা হয়, তখনই অগ্নিমিত্রা পল জানিয়েছিলেন তিনি আজকে, অর্থাৎ হোলির পরের দিনই তিনি পৌঁছে যাবেন তার কেন্দ্রে, এবং সেই মতোই আজকে সকাল থেকেই প্রচার শুরু করেছেন অগ্নিমিত্রা পল। মেদিনীপুর যে আসনে তার দাঁড়ানো নিয়ে বিজেপির অন্দরেও কোথাও গিয়ে একটা চাপা স্রোত রয়েছে বলে বারংবার কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের তরফে। কেননা দিলীপ ঘোষ যেখানে আগে সাংসদ ছিলেন, সেই জায়গাতে এবার অগ্নিমিত্রা পলকে টিকিট দেওয়া হয়েছে। সেই জায়গায় অগ্নিমিত্রা পল সাত সকালে পৌঁছে গেলেন। সেখানে পৌঁছে তিনি প্রচার সারছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বলের থেকে জানতে চাইবো, উজ্জ্বল, দিলীপ ঘোষের ময়দান, দিলীপ ঘোষের এতদিনের একটা সাজানো সংগঠন, সেই জায়গায় অগ্নিমিত্রা পল তিনি গেলেন প্রচার করতে। কিরকম সাড়া পাচ্ছেন তিনি সেখানে? দেখো, প্রথমত বলি যে এই জায়গাতে আসার পর থেকে দেখতে বিভিন্ন জায়গায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। তিনি প্রথম দিন আসার পর থেকেই তার যে প্রচারের কাজ শুরু করছেন এবং বক্তব্যে একটা কথাই তার বারবার করে বলছেন যে দিলীপ ঘোষের হাত ধরে তার রাজনীতিতে আসা, এবং এই জায়গায় তিনি আসার পর থেকেই তার যে প্রচার, সেই প্রচারে বারবার করে দিলীপ ঘোষের নামটাই বলছেন। কিন্তু একটা বিষয়, এখানকার যে সংগঠক যারা রয়েছেন তাদেরকে এই বার্তাটা দেওয়া যে দিলীপ ঘোষ
সঙ্গে তিনি রাজনীতি করেছেন এবং দিলীপ ঘোষের প্রশ্রয় বা দিলীপ ঘোষের আশীর্বাদ তার সঙ্গে আছে, এটাই তিনি কিন্তু বাধা করে প্রচারে বলছেন। এবং একই সঙ্গে এক মিস্টার বলার যে তিনি এটাও বলছেন দিলীপ ঘোষ তার নেতা এবং প্রচারে কিন্তু তিনি থাকবেন। সব মিলিয়ে বলা যেতে পারে দিলীপ ঘোষের যে ভাবমূর্তি সেটাকেই নির্বাচনে কাজে লাগাতে চান অগ্নিমিত্রা পাল। বেশ, ধন্যবাদ। সত্যি অভিভূত, এত কার্যকর্তাদের ভালোবাসা সম্মান, সাধারণ মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে অভ্যর্থনা করার জন্য, আমি সত্যি অভিভূত। এবং এটা সম্ভব হয়েছে দিলীপ দার জন্য। আজকে সাধারণ মানুষের জন্য যে কাজ করেছেন সাংসদ হিসেবে, এবং অফকোর্স নরেন্দ্র মোদীজি। আত্মবিশ্বাসী এখানে আসার আগেও ছিলাম, কারণ দিলীপ দার আন্ডারে আমি কাজ করেছি, আমি জানি দিলীপ দার মানে কতটা দক্ষ সংগঠক উনি। তবে আজকে সামনে এই এত ভালোবাসা, আমি সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি একদম। আর এবার বিজেপিতে অভিমানী রুদ্রনীল ঘোষ। দলের একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন রুদ্র। টিকিট না পেয়ে কি রুদ্রনীলের ক্ষোভ? রুদ্রনীলকে ঘিরে বিজেপির অন্দরে জল্পনা। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, ঠিক কি কারণে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন? দেখো, রুদ্রনীল ঘোষ যেটা তিনি নিজেই জানাচ্ছেন যে বেশ কিছু অপ্রয়োজনীয় গ্রুপ ছিল, সেখান থেকে তিনি সরে এসেছেন। তবে বেশ কিছু বিজেপির গ্রুপে তিনি এখনো রয়েছেন। তবে তিনি যে প্রার্থী পদ ক্ষোভ নিয়েই তিনি এই ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন সেটা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট। যদিও রুদ্রনীল ঘোষ তিনি ভেবেছিলেন যে এখনো পর্যন্ত তুমি জানো যে 38 জনের তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেখানে রুদ্রনীল ঘোষের কোনো কেন্দ্রে নাম নেই। তারপরেই তিনি কি তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও রুদ্রনীল ঘোষ তিনি যেটা বক্তব্য, তার যেটা দাবি সেটা হচ্ছে এখনো পর্যন্ত 4 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়নি, তবে তিনি এখনো আশাবাদী যে সেই 4 কেন্দ্রে তার নাম থাকতে পারে। পাশাপাশি প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি, সেই মাপকাঠি কি, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন রুদ্রনীল ঘোষ। তবে বিজেপির অন্দরে কান পাতলেও যেটা শোনা যাচ্ছে, যেহেতু প্রার্থী পদ দিয়েই মূলত ক্ষোভ রুদ্রনীল ঘোষের, এবং সেই কারণেই তিনি হোয়াটসঅ্যাপের একাধিক বিজেপির যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে তিনি সরে এসেছেন। যদিও রুদ্রনীল ঘোষকে নিয়ে এই প্রার্থী পদ প্রকাশের পরেই তাকে নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একদিন যেমন বিজেপির বিভিন্ন মহলে প্রার্থী পদ নিয়ে ক্ষোভ টানা বেঁধেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার রুদ্রনীল ঘোষ তার হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও রুদ্রনীল ঘোষ তিনি তার যেটা দাবি যে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা কি, সেই প্রশ্নও কিন্তু পাশাপাশি রুদ্রনীল ঘোষ তুলেছেন। রুদ্রনীল ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। বিজেপির অত্যন্ত প্রয়োজনীয় যে গ্রুপ, খানদাসের গ্রুপ, সেই গ্রুপগুলোকে রেখে দিয়ে যেগুলোর নির্দেশ আমার দরকার, যে ঘটনাগুলো জানা আমার দরকার একজন কর্মী হিসেবে, সেগুলো রেখে দিয়ে বাকি ব্যক্তিদের তৈরি করা যে গ্রুপগুলো ছিল সেগুলো থেকে লিস্ট করেছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা তো প্রকাশিত হয়নি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই আমি কবিতা বলে যাচ্ছি এবং তা মানুষ গ্রহণ করছেন, ভাইরাল হচ্ছে, এমনটা তো নয়। বাইরেও কিন্তু যথেষ্ট রকম ভাবে রাস্তাঘাটে আন্দোলনে আমাকে দেখতে পাওয়া যায়। বাকি 4টে বেরোলে বুঝতে পারা যাবে যে ওয়েদার দল আমাকে প্রার্থী করতে চাইছেন কিনা। আর যদি সেই 4 জনের মধ্যে আমার যদি নাম না থাকে, কি কি যোগ্যতা আমার মধ্যে কম রয়েছে, সেইটা যখন পুরো প্রার্থী লিস্ট প্রকাশিত হয়ে যাবে, সেখান থেকে বাকি যে যোগ্য প্রার্থীরা প্রার্থী হলেন সেখান থেকে দেখে আমি শিখবো। তার মানে তো এটা নয় মন খারাপ হলো মানে আমি দলের কোনো কাজ করব না, দল ছেড়ে দেবো, এই সমস্ত যে গুজব যেগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণই ভ্রান্ত। আশা করার মধ্যে তো কোনো অপরাধ নেই। এই বক্তব্য থেকে কার্যত কিছুটা স্পষ্ট, রুদ্রনীল ঘোষ যিনি আমরা দেখেছি 2021 সাল থেকে কার্যত বিজেপি করছেন, তিনি কিছুটা হলেও যে গোটা বিষয় নিয়ে অভিমানী, সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট হচ্ছে। যদিও সরাসরি সেই কথা স্বীকার না করলেও দলের বাকি যে এখনো কেন্দ্রগুলি রয়েছে যেগুলিতে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা হয়নি, আমরা এই বিষয় নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে, যদিও তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানিয়েছেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর প্রথম নিজের কেন্দ্রে পা রাখলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র করের বাড়ির পুজোয় উপস্থিত তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পৌঁছন। নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র করের বাড়ির পুজোয় পৌঁছন তিনি। বাড়ির কালী পুজো ও গৌরাঙ্গ পুজো উপলক্ষে উপস্থিত হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত। সুজিতের কাছে যাব। সুজিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার এবারের প্রচারের দিকে তো আলাদাভাবে অবশ্যই নজর থাকবে, কেননা তার বিজেপিতে যোগদান এবং তমলুকে তার টিকিট পাওয়া, সব দিকেই আলাদাভাবে একটা জল্পনা ছিল, সেই মতো সবকিছু মিলল। এক্ষেত্রে আজকে তার প্রচার কর্মসূচি কি কি থাকছে তোমার থেকে জানতে চাইবো। দেখো, এখনই রাজনৈতিক প্রচারের উপর বলা যায় যে ফোকাস করতে চাইছে না, কারণ 2 মাস বাকি ভোট, এটা মাথায় রাখছে শুভেন্দু অধিকারীর টিম। সে কারণে কিন্তু প্রথমে প্রচার, অরাজনৈতিক কর্মসূচি এবং সাংগঠনিক কর্মসূচির উপর জোর দিতে চাইছেন, এবং সেটা সূত্রের খবর বিজেপি কিন্তু সেই যে বৈঠকগুলো সেগুলো বাড়াতে চাইছেন। কারণ তুমি জানো, 6ষ্ঠ দফায় ভোট রয়েছে তমলুক কেন্দ্রে, অর্থাৎ কিনা অনেক দেরি রয়েছে। সেই যে দেরি থাকার কারণে এখনই হাইপ উঠুক চাইছে না, এবং সে কারণেই আজকে যেটা এলেন অরাজনৈতিক কর্মসূচি, একটি বাড়ির পুজো। কার না, বিজেপি নেতা, নন্দীগ্রামের বিজেপি নেতার বাড়ির পুজো এসেছেন। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী ঘোষণার পর প্রথম এই জেলায় আসা, তমলুক কেন্দ্রে আসা, এবং সেখানে শুভেন্দু অধিকারী কিন্তু নিজে থাকলেন। অর্থাৎ ভোটের নাম ঘোষণা, ভোট প্রার্থী হিসেবে ঘোষণার আগেও এসেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকে এসেছিলেন, নন্দীগ্রাম তিনি এসেছিলেন। সেখানেও দেখা গেছে শুভেন্দু অধিকারী তার সঙ্গে থেকেছেন, এবং আজকেও যেটা দেখা গেল সঙ্গে আছেন। অর্থাৎ কিনা অরাজনৈতিক কর্মসূচি আজকে যেটা বিজেপি নেতার বাড়ির পুজো হতে পারে, সেখানে কিন্তু পুরোপুরি অরাজনৈতিক কর্মসূচিতে তিনি থাকলেন, এবং আজকে তিনি তমলুকেও দলের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে মিট করার কথা, এবং প্রকাশ্যেই জানিয়ে দেবেন তারা যে কবে থেকে পুরোদমে প্রকাশ্য প্রচার বা রাজনৈতিক প্রচারে নামবেন সেটা। কিন্তু ভেতর থেকে যে প্রচারের কাজ সেটা যে শুরু করতে চাইছেন, সেটা আজ কিন্তু তিনি ঠাড়ে ঠুড়ে বুঝিয়েও দিয়েছেন। বেশ, ধন্যবাদ। পাশাপাশি নজর রাখবো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম পায়ে হেঁটে প্রচার করলেন তিনি। পথ চলতি মানুষের সঙ্গেও কথা বলেন সেই সময়। সিপিআইএম প্রার্থীকে এখানে কংগ্রেস সমর্থন করায় মানুষের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে, প্রচারে বেরিয়ে বললেন মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এ তো নতুন পাড়া, এটা আমার কাছে নতুন নয়, নতুন গ্রাম। সেখানে দাঁড়িয়ে যেখানে যাচ্ছি সেখানকার ছেলে ছোকরা সব বাইরে বেরিয়ে আসছে। এখানে দেখলাম মা বোনেরাও ঘর থেকে বেরিয়ে এলো, দোকান বাজার যারা করতে যাচ্ছে তারাও আছে। প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিমকে, সিপিআই প্রার্থীকে কংগ্রেস সমর্থন করেছে, এটা মুর্শিদাবাদে একটা নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে। সবাই বলছে এনআরসিকে আটকান আর দুর্নীতিগ্রস্তকে তাড়ান। প্রচারে বিজেপি প্রার্থী তাপস রায়ও, কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দেওয়াল লিখে প্রচারে তাপস রায়। বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তিনি দল ছেড়ে বিজেপিতে যোগদান করার পর থেকেই জল্পনা ছিল তিনি উত্তর কলকাতায় প্রার্থী হতে পারেন, সেই মতো বিজেপির প্রার্থী তালিকায় তার নাম ছিল গত পরশু। তারপর থেকেই পুরো দমে প্রচারে বেরিয়ে পড়েছেন তাপস রায়। বর্ষিয়ান রাজনীতিবিদ, কলকাতা উত্তরে বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। ওনাকে এবারে কলকাতা উত্তরের মানুষ ওনার অবসর গ্রহণের ব্যবস্থা করে দেবে। অনেকবার ছিল, সেই অনেকবার থাকায় কি করেছেন উনি, এটাও নিশ্চয়ই কলকাতা উত্তরের মানুষ দেখতে চায়, জানতে চায়। গত 5 বছরে কলকাতা উত্তরের জন্য, বাংলার জন্য, ভারতবর্ষের জন্য একটি প্রশ্ন করেননি। 2টো নয়, 3টে নয়, 4টে নয়, পার্লামেন্টে একটি প্রশ্ন করেননি। সুতরাং উত্তরের মানুষের কাছ থেকে ভোট চাওয়ার কোনো অধিকার তার নেই।
হুটখোলা গাড়িতে করে প্রচারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। সকাল থেকে চণ্ডীতলার জনাইতে নির্বাচনী প্রচার সারেন সিপিআইএম প্রার্থী। এছাড়াও গ্রামের কয়েকটি এলাকায় গিয়ে পায়ে হেঁটে প্রচারের মাধ্যমে জনসংযোগ সারেন তিনি। মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধরকে পশ্চিম পাড়া এবং হাটপুকুর অঞ্চলে খুলতে কাস্তে হাতুড়ি তারা চিনলে আজ আপনার পাড়ায়, আজ আপনার মহল্লায় তাকে কাস্তে হাতুড়ি তারা চিনলে ভোট দিয়ে মেহনতি মানুষের কণ্ঠস্বর লোকসভায় পৌঁছে দিতে আগামী 20 তারিখে তাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে। अब की बार मोदी सरकार জেএনইউতেও নাকি এবার এবিভিপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে। আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি গো হারা হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে। আর দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। পরশুদিন বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা পেশ করা হয় তাতে নাম ছিল দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, তারপর দেওয়াল লিখে প্রচার সারেন দেবশ্রী চৌধুরী। শেকড় যাতে আমরা উপড়াতে পারি, মায়ের কাছে এই প্রার্থনা করলাম। হাওয়াটাও পরের কথা, আমাদের কাজ আমরা প্রত্যেক পাড়ায় পৌঁছাবো, মানুষের কাছে বার্তা নিয়ে যাব, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা করব। দুর্বিষহ পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে ত্রাণ করা আমাদের দায়িত্ব, সেই জন্য দক্ষিণ কলকাতা আমি এসেছি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে।